সারা দেশে অসহনীয় গরমে অতিষ্ঠ মানুষ। চলতি বছরে লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেনি, দাবি জ্বালানি উপদেষ্টার। রাঙামাটিতে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত, মুন্সিগঞ্জে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর। সিরাজগঞ্জ ইকোনমিক জোনের নির্মাণ কাজ প্রায় সম্পূর্ণ, কয়েক লাখ বেকার যুবকের কর্মসংস্থানের আশা। বৃষ্টি ও বন্যার আশঙ্কা, আগে ভাগেই ধান কাটা শুরু, ভালো ফলনের আশা। আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। তীব্র গরমে নাকাল সারা দেশের মানুষ। কয়েকদিন ধরে চলা এই তাপপ্রবাহে সবচেয়ে বেশি ভুগছে শিশু ও বৃদ্ধরা। গরমের প্রভাবে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। ঘরের বাইরে বের হলে ছাতা ব্যবহারের পাশাপাশি প্রচুর পানি পানের পরামর্শ বিশেষজ্ঞদের। সাদরিনা খন্দকারের রিপোর্ট। বৈশাখের প্রখর রোদে জনজীবন প্রায় অচল। কাকফাটা রোদে পুড়ছে রাজপথ। নেই বৃষ্টির দেখা। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত দাবদাহে অতিষ্ঠ মানুষ। জীবন অনেক অতিষ্ঠ হয়ে পড়তেছে। এই গরম সহ্য করা যাচ্ছে না। বৃষ্টি বাদলও নাই যে গরমটা একটু হবে, এটাই আসলে গরমে তো আর মানুষ টিকতে পারতেছে না। এইভাবে গরম লাগছে, বেশি গাড়ি চালানো যাচ্ছে না, তাপমাত্রা বেশি, এই কারণে গাড়ি চালানো কষ্ট হয়েছে। আমরা এই গরম উপেক্ষা করে জনগণের সেবায় নিয়োজিত আছি। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ভুগছেন এই অসহনীয় গরমে। গরমে এই যে জ্বর, ঠান্ডা, বমি, এর লেগে হাসপাতালে আনছি। হালকা জ্বর ছিল, বেশি না। এই হালকা জ্বরও দেখতেছি যে খিঁচুনি উঠতেছে, মাঝে মাঝে কেঁপে উঠতেছে। তীব্র গরমে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। তাপপ্রবাহের কারণে নিউমোনিয়া, ডায়রিয়া, ডিহাইড্রেশন সহ নানা সমস্যায় রোগী বাড়ছে। বিশেষ প্রয়োজন ছাড়া না যাই বলা, যেতে হলে সাদা ব্যবহার করতে হবে। আর পানি সঙ্গেই রাখতে হবে, পানির পরিমাণ বেশি খেতে হবে, বিশুদ্ধ পানি। তবে ২-১ দিনের মধ্যে মৃদু থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশে, জানান আবহাওয়া অধিদপ্তর। বিকাল বা রাতে প্রথম প্রহরের দিকে যে একটা কালবৈশাখীর যে একটা সম্ভাবনা থাকে, সেরকম আবহাওয়া আমরা পেতে যাচ্ছি এবং এটা সারা দেশব্যাপী যেহেতু পেতে যাচ্ছি, তখন এই যে তাপমাত্রার পরিমাণটা আছে এটা কমে যাবে, অর্থাৎ আগামীকালকে থেকে কমে যাবে, তবে আগামী পরশুদিন থেকে একটু বেশি কমবে এবং এই কমার ধারাটা আরও কিছুদিন অব্যাহত থাকবে। ফলে মানুষের যে একটা এখন অস্বস্তিতে অবস্থায় আছে, সেই অস্বস্তি থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র গরমে বাড়তি সতর্কতা না নিলে বাড়তে পারে স্বাস্থ্য ঝুঁকি। এজন্য বিশেষ প্রয়োজনে শিশু ও বৃদ্ধদের বাইরে বের না হওয়া সহ বিশুদ্ধ পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। এবছর ২৪শে এপ্রিল পর্যন্ত সারা দেশে ১৩৯ মেগাওয়াট লোডশেডিং হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এই সময়ের মধ্যে লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেনি দাবি করে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুৎ খাতের মূল সমস্যা শোষণমূলক ট্যারিফ। অতিরিক্ত ট্যারিফ কমিয়ে আনা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে বলে জানান ফাউজুল কবির খান। বিদ্যুৎ ভবনে জ্বালানির সংকট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা সভায় উপদেষ্টা জানান, গ্যাসের সিস্টেম লস আগামী জুনের মধ্যে ৫০% নিচে আসবে। নতুন করে উৎপাদন না থাকায় এলএনজি আমদানি বৃদ্ধি করা হয়েছে। গ্যাসের দাম বৃদ্ধির কারণে বিনিয়োগ বন্ধ হবে না বলেও দাবি করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। উৎপাদন ছিল ১৬,৩৬৫ মেগাওয়াট, তার মধ্যে লোডশেডিং হচ্ছে ১৩৯ মেগাওয়াট। তো এখন সবাই বলছে যে লোডশেডিংয়ে ভয়াবহ অবস্থা হয়ে গেছে। লোডশেডিংটা হচ্ছে যখন আমার জেনারেশন ক্যাপাসিটি নাই, আমার বিদ্যুৎ উৎপাদন নাই, আমি দিতে পারছি না। কিন্তু এছাড়াও এক জায়গায় একটা ট্রান্সফরমার চলে যেতে পারে, এক জায়গায় একটা ফিউজ উড়ে যেতে পারে, একটা নানান কিছু হতে পারে। তো ওই জন্য আমি আপনাদেরকে একটু সহানুভূতিশীল হতে বলবো। চলমান সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে শহীদদের রক্তের ঋণ শোধ করতে চায় সরকার ও জাতীয় ঐক্যমত্য কমিশন।
এমনটাই জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সংস্কার নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জামায়াতের ভূমিকা থাকবে এমন প্রত্যাশাও জাতীয় ঐকমত্য কমিশনের। জামায়াতের নায়েবের আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের বৈঠক হয়। এ সময় 24-এর গণ অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে তা যেন ব্যর্থ না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতি এক নতুন বাংলাদেশ চায়। 54 বছরের বাংলাদেশের ব্যাপারে অনেকের মধ্যে হতাশা রয়েছে। এ লক্ষ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করে। আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। এই যে পরিবর্তন এবার হয়েছে বা যেটাকে আমরা সুযোগ বলছি, অপরচুনিটি বলছি, এটা যেন অতীতের মতোই আবার হারিয়ে না যায় এবং সেই জন্যেই আমাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে, প্রয়োজনে কিছুটা খানিকটা কঠোর হতে হবে এবং প্রয়োজনে মৌলিক বিষয়গুলোকে পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য সেইভাবেই ভূমিকা পালন করতে হবে। রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বেতবুনিয়ার মনারটেক এলাকায় রাঙামাটি থেকে চট্টগ্রামে যাওয়ার পথে সিএনজি অটোরিকশা ও বিপরীতমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 3 জন ও রাউজান উপজেলা হাসপাতালে নেয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলার বাসিন্দা তোরাব, রাঙামাটির কাউখালী উপজেলার নূর নাহার ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মাহমুদুর রহমান। বাকিদের পরিচয় পাওয়া যায়নি। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের নিমতলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনের ডিভাইডারে ধাক্কায় আরোহীর মৃত্যু হয়েছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে গড়ে উঠেছে দেশের প্রথম ও সবচেয়ে বড় বেসরকারি খাতের অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ ইকোনমিক জোন। ইতোমধ্যে এর নির্মাণ কাজ 70% শেষ হয়েছে। সড়ক, রেল, নৌ যোগাযোগ ও অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ইকোনমিক জোনটির 400টি প্লটে গড়ে উঠবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের ছোট বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। এতে সৃষ্টি হবে কয়েক লাখ কর্মসংস্থান, সমৃদ্ধ হবে অর্থনীতি। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। যমুনা নদীর বুকে জেগে ওঠা সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার চরাঞ্চলের 1042 একর জমির উপর নির্মাণ করা হচ্ছে উত্তরাঞ্চলের একমাত্র অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ ইকোনমিক জোন। ব্যক্তি মালিকানাধীন 9টি প্রতিষ্ঠান ও 2 ব্যবসায়ীর যৌথ উদ্যোগের এই অর্থনৈতিক অঞ্চলটির নির্মাণ কাজ 3টি অংশে বিভক্ত করে ইতোমধ্যে 2টি অংশের কাজ সম্পন্ন হয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামোগত সুবিধার পাশাপাশি সড়ক, রেল ও নৌপথে উৎপাদিত পণ্য পরিবহনের সুযোগ থাকায় এখানে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে দেশি বিদেশি বিভিন্ন শিল্প গ্রুপ। যারা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য ইতিমধ্যেই এসেছেন, এই ইকোনমিক জোনে যদি তারা বিনিয়োগ করে তাহলে আমরা সিরাজগঞ্জবাসী উপকৃত হব। অর্থনৈতিক অঞ্চলটি পূর্ণরূপে চালু হলে ছোট বড় প্রায় 400টি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, যেখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ পাবে এই অঞ্চলের ব্যবসায়ীরা। আমরা সহজেই আমাদের উৎপাদিত পণ্য আমরা ইন্ডিয়া, নেপাল এবং ভুটানে এখান থেকে পৌঁছাতে পারি। এই ক্ষেত্রে 60টা স্থলবন্দর আছে, যে বন্দরগুলোর মাধ্যমে এটা পৌঁছানো যায়। একটি ফ্যাক্টরি করতে যে ধরনের লজিস্টিক সাপোর্ট লাগে, লাইক ইলেকট্রিসিটি, পানি, গ্যাস, বর্জ্য নিষ্কাশন, তারপরে ড্রেনেজ সিস্টেম, রোড, কালভার্ট, ব্রিজ, সবগুলোই ইনশাআল্লাহ আমাদের শেষের দিকে। 2018 সালের 4 অক্টোবর 3200 কোটি টাকার এই অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্ত নিবন্ধন দেয় বেজা।
এর পরের বছর শুরু হয় সিরাজগঞ্জ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। এনটিভি নিউজ ডেস্ক। বৃষ্টিসহ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা মাথায় নিয়ে নিচু এলাকায় শুরু হয়েছে বোরো ধান কাটা। পুরোপুরি ধান না পাকলেও ঝুঁকি নিতে চান না এসব এলাকার চাষিরা। মাঠের অবস্থা অনুযায়ী এখনই ধান কেটে ঘরে তুলে নিতে পারলে ভালো ফলন পাবে বলে আশা কৃষকদের। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। আকাশে ঘন মেঘ, মাঠ জুড়ে সোনালী ধান সবে পাকতে শুরু করেছে। তারপরও প্রকৃতির রূঢ়তায় সব হারানোর ভয়ে মাঠে নামতে হচ্ছে কৃষকদের। নাটোরে এবার কালবৈশাখী ঝড় প্রবল রূপ না নিলেও বৃষ্টিতে জমির ধান নুয়ে পড়েছে। নতুন করে বৃষ্টি শুরু হলে ফসল ঘরে তোলায় দায় হয়ে পড়বে এসব চাষিদের। তাই নাওয়া খাওয়া সেরে দল বেঁধে মাঠে নেমেছেন তারা। আশা করছেন ভালো ফলনের। কাঁচা থাকলে দুমন হয়তো ফলনে কম হলে পারো, আকাশের পরিস্থিতির জন্য আগে ভাগে কাটা লাগতেছে। সময় মতো ধান তোলা সম্ভব হলে সবাই অনেক খুশি থাকবে। আমরা ধরেন যে আগে ভাগে কাটতেছি, বন্যার পরিস্থিতি ভালো না। জেলার কৃষি বিভাগ বলছে আগামী 2 সপ্তাহের মধ্যে চলন বিল, হালদি বিল সহ নাটোর জেলায় পুরোদমে ধান কাটা শুরু হবে। প্রাকৃতিক বিপর্যয় না হলে প্রায় 58,000 হেক্টর জমি থেকে 4.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হতে পারে। পুরোদমে ধান কর্তন শুরু হতে আমাদের আরো 10-15 দিন সময় লাগবে। এর মধ্যে আশা করতেছি আমরা যদি অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ না আসে, ইনশাআল্লাহ আমরা একটা ভালো ফলন পাবো। এদিকে নেত্রকোনার হাওড়াঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কাটা ও মাড়াই কাজ। দেখে মনে হতে পারে এ যেন এক মহা উৎসব। তবে কয়েকদিনের বৈরী আবহাওয়া কৃষকের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। 88 ধান আমরা এখন করতেছি, হাইব্রিড ধান মোটামুটি ইনশাল্লাহ আমরা ভালোই ফলন ভালো পাইছি। প্রতি কাঠাতে 8 মণ করে ধান হয়েছে আর কচ্ছ 2000। অনুকূল আবহাওয়া, উন্নত ধানের বীজ, সময়মতো সার ও পানি সরবরাহ পাওয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলনের স্বপ্ন বুনছেন কুষ্টিয়ার চাষিরা। কৃষি বিভাগ বলছে জেলায় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 2.5 লাখ মেট্রিক টন। সাধারণভাবে বৃষ্টি হয়েছে, ঝড় হয় নাই, ধান এবার খুব ভালো বীজ ব্যবহার করেছে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না, কোনো রোগ পোকামাকড় ছিল না। অন্যদিকে হচ্ছে যে সার বা অন্য কোনো ঘাটতি ছিল না, যার জন্য কৃষকরা তার পরিচর্যা ঠিকমতো করতে পারছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। আড়িয়াল বিলের বৈচিত্র্য যেন কোনো অবস্থাতেই নষ্ট না হয় সেই চেষ্টা করা হচ্ছে। অবৈধ মাটি কেটে বিক্রি বন্ধে চেকপোস্ট বসানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে মুন্সিগঞ্জের শ্রীনগরের শ্রীধরপুর এলাকার আড়িয়াল বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রম উদ্বোধনকালে কথা বলেন তিনি। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আড়িয়াল বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ করতে ব্যবস্থা এবং বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের শাকসবজি সংরক্ষণের 2টি হিমাগারও নির্মাণের কথা জানান তিনি। আড়িয়াল বিলের যেন যে একটা বৈচিত্র্য, এটা যেন কোনো অবস্থায় নষ্ট না হয়, এদিকে আমরা চেষ্টা করব। এই যে আপনাদের যে ছোটখাটো দুই একটা সমস্যা আছে, এটা আমরা অবশ্যই সমাধান করে দেব। আর ওই যে একটা বলছেন যে একটা খালের একটু খননের দরকার আছে, ওটা করে দিব। আর আপনারা চাইছেন যে এখানে একটা পোস্ট করে দেওয়ার জন্য, ওটা আমরা করে দিব। টেকসই বেড়িবাঁধের দাবি জানিয়ে মানববন্ধন করেছে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার একদল যুবক। গায়ে পিঠে বিভিন্ন স্লোগান লিখে উপজেলার আলী আকবর ডেইলি এলাকায় ভাঙা বেড়িবাঁধে এমন অভিনব প্রতিবাদ করে তারা অভিনব এই প্রতিবাদের ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। আয়োজকরা জানান, প্রতি বছর বর্ষায় দ্বীপের কোনো না কোনো পয়েন্ট দিয়ে সাগরের করাল গ্রাসে দ্বীপটির বিভিন্ন অংশ বিলীন হয়ে আসছে। তারা অভিযোগ করেন, বেড়িবাঁধের আশ্বাস দিয়েও কিছুই করেনি সাবেক সংসদ সদস্য। তাই বর্তমান সরকারের কাছে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। আওয়ামী লীগ ভারতের একটি রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর। বাংলাদেশ নিয়ে ভারতকে নাক না গলাতে হুঁশিয়ারি দেন তিনি। দুপুরে পঞ্চগড়ে গণসমাবেশে তিনি কথা বলেন। আওয়ামী লীগ ভারতের একটা এক্সটেনশন, গোলামি করার রাজনৈতিক দল। এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটায় এই দেশের জনগণ এই দেশে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে উচ্ছেদ করেছে। কাজী এই 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না। আওয়ামী লীগ দেশে আর রাজনীতি করতে
পারবেন না। বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপির দিকে তাকিয়ে আছে, তাই ভালো কাজের মধ্য দিয়ে মানুষের মন জয় করতে হবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। ফ্যাসিবাদের দোসররা এখনও সক্রিয় আছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার ঘট্টি ইউনিয়নের বড়খাটদিয়া বাজারে কুমার নদ রক্ষায় আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। গত 15 বছর সারা দেশে উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি এবং হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা এ সময়ে উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই আগস্টে হামলায় জড়িত নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করেন তারা। এ সময় বক্তারা বলেন, জুলাই আগস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র জনতার ওপর সন্ত্রাসী হামলা চালায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। সম্প্রতি সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় ঘোরাঘুরি এবং পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। তাদের বিচারের দাবিতে ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে ছাত্রদলের নেতাকর্মীরা উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। নওগাঁর রানীনগরে অবৈধ খাদ্যপণ্য মজুদ বিরোধী অভিযান চালিয়ে 29 মেট্রিক টন সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান জানান, সরকারি বিভিন্ন প্রকল্পের চাল কয়েকজন অসাধু ব্যবসায়ী কিনে দুটি গোডাউনে মজুত করে রেখেছে। এমন খবরে উপজেলার আবাদ পুকুর বাজারে অভিযান চালিয়ে এসব চাল পাওয়া যায়। জব্দ করা চালগুলো উপজেলা খাদ্য গুদামে পাঠানো হয়েছে। সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় 6 কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ দল। দুপুরে বিজিবির শ্রীপুর বিওপিতে সংবাদ সম্মেলন করে বিজিবি কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এ সময় ভারতীয় লেহেঙ্গা, শাড়ি, চকলেট, পান, চিনিসহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী পান। তবে অভিযানের খবরে পালিয়ে যায় চোরা কারবারিরা। এদিকে কুমিল্লায় বিজিবির অভিযান টের পেয়ে বিপুল পরিমাণ ভারতীয় বাজি ফেলে পালিয়েছে তারা। এ সময় ভারতীয় 2,98,000 পিস বাজি জব্দ করা হয়। বুড়িমারি থেকে ঢাকা রুটে সরাসরি আন্তনগর ট্রেন চালুর দাবিতে লালমনিরহাটের পাটগ্রামে 6ষ্ঠ দিনের মতো রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা। দুপুরে রেললাইনের ওপর পাথর রেখে আন্দোলন করেন তারা। এ সময় দাবি আদায়ে রোববার সকাল থেকে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের পাটগ্রাম ও হাতিবান্ধায় পৃথকভাবে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়। 6 দিন ধরে রেলপথ অবরোধের কারণে লালমনিরহাট বুড়িমারি রুটে চলাচলকারী 4 জোড়া যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে জেলা শহরের সাথে আদিতমারি, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রাম উপজেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। হবিগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত সাইদুর রহমান ও ইয়ামিন হাসানকে উপহার প্রদান করা হয়েছে। শহরে শায়েস্তানগরের দলীয় কার্যালয়ে পৌর বিএনপির আয়োজনে এসব উপহার বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি.কে. গৌস। তরুণ সমাজকে ক্রীড়াক্ষেত্রে উদ্বুদ্ধের পাশাপাশি মাদক থেকে দূরে রাখতে ও স্বাস্থ্য সুরক্ষার জন্য সচেতন করতে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে হিল ম্যারাথন। ভোরে জেলার স্থানীয় রাজার মাঠ থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়। জেলা ক্রীড়া উন্নয়ন ফোরাম এবং হিল রানার্সের উদ্যোগে আয়োজিত 21 কিলোমিটার দীর্ঘ হাফ ম্যারাথনে দেশি বিদেশি নারী পুরুষ সহ 3 শতাধিক দৌড়বিদ অংশ নেন। 1 ঘন্টা 22 মিনিটে ম্যারাথন শেষ করে চ্যাম্পিয়ন হন মৌলভীবাজার জেলার আশরাফুল ইসলাম। এছাড়াও 3টি ক্যাটাগরিতে প্রথম 20 জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। তরুণদের ক্রীড়ামুখী করতে প্রতি বছর এ ধরনের আয়োজন করতে চান আয়োজকরা।
এই মুহূর্তে জামায়াত নেতারা ব্রিফিং করছেন, সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী দুইবারের বেশি একই পদে থাকতে পারবেন না। এর মানে হচ্ছে কোনো প্রধানমন্ত্রী কনজিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না। 2 নম্বর, আমরা একমত হয়েছি সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট সহকারে ওনাদের প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। সংবিধান এতক্ষণ দেখছিলেন জামায়াত নেতার ব্রিফিং এর অংশবিশেষ। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। সারা দেশে অসহনীয় গরমে অতিষ্ঠ মানুষ, চলতি বছরে লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেনি দাবি জ্বালানি উপদেষ্টার। রাঙামাটিতে পিকআপ ভ্যান এবং অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত, মুন্সিগঞ্জে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর। সিরাজগঞ্জ ইকোনমিক জোনে নির্মাণ কাজ প্রায় সম্পন্ন, কয়েক লাখ বেকার যুবকের কর্মসংস্থানের আশা। বৃষ্টি ও বন্যার আশঙ্কা, আগে ভাগেই ধান কাটা শুরু, ভালো ফলনের আশা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।